আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান ৩ টি মুসলিম দেশের জোট নিয়ে চলছে নানা ধরনের হিসাব-নিকাশ। এই জোটের টার্গেট কারা হবে? এই জোটের শত্রু কারা? এই জোটের প্রতিযোগী কারা? এই ধরনের নানা প্রশ্ন চলছে। ইরান, ইসরায়েল কিংবা ইন্ডিয়া সবাই সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে এই জোটের দিকে। তবে প্রথমেই এই জোটটিকে কারুর শত্রুর তালিকায় নেয়ার মতো কোনো পরিকল্পনা নেই তুরস্ক, পাকিস্তান কিংবা সৌদি আরবের। বরং সৌদি আরব, তুরস্ক বলছে এই জোটটিকে আরো বড় করা হবে। জোটটি ওপেন রয়েছে অন্যান্য মুসলিম দেশের জন্য। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ এই নতুন জোটে যুক্ত হতে যাচ্ছে বলে সিগন্যাল দিয়েছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জাবেদ ইলমাজ। প্রিয় দর্শক, সেই গুরুত্বপূর্ণ মুসলিম দেশটি কোন দেশ হতে পারে? সেটা কি বাংলাদেশ হওয়া সম্ভব? বাংলাদেশের সেনাপ্রধান কিছুদিন আগেই তুরস্ক সফর করেছেন। তুরস্কের আসেলসান কোম্পানি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন। তুরস্কের সাথে গভীর সামরিক সম্পর্ক তৈরির ব্যাপারে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছে। যদি বাংলাদেশ এই ধরনের একটি আঞ্চলিক জোটের সদস্য হয়, তাহলে বৈদেশিক শত্রুর মোকাবেলায়, হামলা মোকাবেলায় এটা বাংলাদেশের জন্য একটা ডেটারেন্ট হতে পারে। বাংলাদেশের কি উচিত এই জোটে যোগ দেয়া? জোটটি সম্পর্কে আমরা গতকালকেই বলেছিলাম, এটি মুসলিম বিশ্বের নতুন নিউক্লিয়াস হতে যাচ্ছে। অর্থাৎ এই জোটটি একটি নতুন বিগিনিং, নতুন শুরু। এটা আঞ্চলিক নিরাপত্তা দিতে মুসলিম দেশগুলোকে একটা ছাতার মতো কাজ করবে। প্রিয় দর্শক, এই জোটটি নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে ইরান এবং ইসরায়েল। ইরানের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইরানের সংসদের একজন এমপি বলেছে সৌদি আরবকে টার্গেট করে যে এই সব কাগজে জোটে কোনো কাজ হবে না। আমেরিকাই যেখানে সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারেনি, সেখানে এই সব জোট দিয়ে কোনো কাজ হবে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি একজন দক্ষ কূটনীতিবিদ এবং মুসলিম ঐক্যের একজন অন্যতম সমর্থক, তিনি অত্যন্ত চমৎকার ইতিবাচক একটি কমেন্ট করেছেন। আব্বাস আরাকচি প্রথমে নিজেদের ইরানি সেনাবাহিনীর যোগ্যতা সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, ইরানস পাওয়ারফুল আর্ম ফোর্সেস হ্যাভ শোন দেয়ার রেডিনেস, ক্যাপাবিলিটি অ্যান্ড মাইট ইন ফেস অফ ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ মিলিটারি। অর্থাৎ আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে নিজেদের শক্তি দেখিয়েছে ইরান, তার প্রস্তুতি দেখিয়েছে এবং নিজেদের কতটুকু সক্ষমতা সেটিও দেখিয়েছে। প্রথম কথায় তিনি ইরানের শক্তিমত্তা ফুটিয়ে তুলেছেন। পরের প্যারাগ্রাফে তিনি বলেছেন, হোয়েন মুসলিমস স্ট্যান্ড টুগেদার উই ক্যান ফেস এভরি চ্যালেঞ্জ বাই মেলিসিয়াস আউটসাইডার হেড অন। অর্থাৎ যখন মুসলিম বিশ্ব একসাথে হয়, মুসলিম দেশগুলো একসাথে হয়, তখন আমরা বহিরাগত যে কোনো শক্তিকে মোকাবেলায় প্রস্তুত হতে পারি। অর্থাৎ মুসলিম বিশ্বের ঐক্যকে তিনি স্বাগত জানিয়েছেন। ইরানের ভেতরে বড় মাপে দুই ধারার রাজনীতিবিদ রয়েছেন। এক ধারার রাজনীতিবিদ অত্যন্ত কট্টরপন্থী, তারা আমেরিকার সাথে, এমনকি সৌদি আরবের সাথে কারোর সাথে কোনো আপোষ মীমাংসা আলোচনায় যেতে প্রস্তুত নয়। আরেক গ্রুপ রয়েছে, তারা ইরানের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আমেরিকার সাথে আলোচনা করতে প্রস্তুত এবং মুসলিম বিশ্বের সাথে ঐক্যকে তারা প্রায়োরিটি দেয়। এই দ্বিতীয় কাতারে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অত্যন্ত ভদ্র, নম্র এবং বাস্তবিক একজন নেতা। অন্যদিকে এই নতুন জোটটি নিয়ে যে হিসাব নিকাশ চলছে, মুসলিম দেশগুলোর অনেকের সাথেই প্রতিবেশী দেশগুলোর নানা ধরনের টানাপোড়েন রয়েছে। যেমন সৌদি আরবের সাথে রয়েছে ইরানের, যেমন পাকিস্তানের সাথে রয়েছে আফগানিস্তানের। কিন্তু এই নতুন জোটের টার্গেট আফগানিস্তানও নয়, ইরানও নয়। এই জোটের টার্গেট ইসরায়েলের বিরুদ্ধে একটি সম্মিলিত ব্যবস্থা নেওয়া। এই কথা প্রকাশ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খাজা আসিফ গতকাল একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি সেখানে বলেছেন,
মুসলিম বিশ্বের প্রতি অভিন্ন হুমকি হলো ইসরায়েল, এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সৌদি আরব তুরস্কের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর খাজা আসিফ বলেন, ইসরায়েল আমাদের সবার জন্যই হুমকি। তিনি এই হুমকি মোকাবেলায় ইসলামী দেশগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের সাথে কি আপনি একমত? যদিও সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সাথে ইরানের সাথে সৌদি আরবের কিছুটা উত্তাপ সম্পর্ক রয়েছে, কিন্তু এই জোটটি সাম্প্রতিক সময় তৈরির পরিকল্পনা করা হয়নি। এই জোটটি তৈরির পরিকল্পনা চলছে কয়েক বছর ধরে, এবং প্রথম ধাপে পাকিস্তানের সাথে সৌদি আরবের একটি চুক্তি হয়েছে, পরবর্তী ধাপে তুরস্ককেও যুক্ত করা হয়েছে, এবং এটি আরো বড় হবে। যেটি বলছিলাম, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ইলমাজ জাওয়াদকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের এই জোট তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এখানে মিশর যোগ দিতে পারে কিনা, মিশরের যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। সেখানে সেখানে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, হোয়াই নট। মিশর তিনটি কারণে গুরুত্বপূর্ণ। মিশরের মিলিটারি অনেক শক্তিশালী, মিশরের জনসংখ্যা মুসলিম বিশ্বের মধ্যে টপ একটা কান্ট্রি, মিশরের জিওগ্রাফিক্যাল লোকেশন। মিশরকে আমরা এই জোটে স্বাগত জানাবো। মিশরের সাথেও নানা ধরনের আহ, আলোচনা চলছে। আগামী দিনে মিশরও এই জোটে যোগ দিতে পারে। ইরানের এই জোটে যোগ দেওয়া উচিত কিনা কমেন্টে জানাতে পারেন। পাকিস্তানের পারমাণবিক শক্তি, তুরস্কের এয়ার পাওয়ার এবং কান ফাইটার জেট সহ এই জোটের এই মুহূর্তের প্রায়োরিটি হলো নিজেদের প্রতিরক্ষাকে সংহত করা, নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, এই নতুন জোটটি শুধুমাত্র ইসরায়েলের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা নয়, বা ইসরায়েলের হুমকি মোকাবেলায় নিজেদের প্রস্তুতি নয়, পুরো অঞ্চলে আফ্রিকা সহ একটা স্ট্যাবিলিটি, একটা শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য একটা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করার মিশন নিয়ে নেমেছে। এই জোট হওয়ার সাথে সাথে আমাদের কাছে সংবাদ এসেছে, প্রায় $5 বিলিয়ন ডিফেন্স এগ্রিমেন্ট হচ্ছে এই তিনটি দেশের মধ্যস্থতায়। কোথায় হবে এই $5 বিলিয়ন এগ্রিমেন্ট? এক নাম্বার, সুদানকে $1.5 বিলিয়ন অস্ত্র দিচ্ছে পাকিস্তান। ইসরায়েলের পরিকল্পনায়, আমিরাতের প্রযোজনায় সুদানে অস্থিরতা তৈরির যে প্রকল্প চলছে, সেই প্রকল্পের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনটি মুসলিম দেশ, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব। সৌদি আরব ফাইন্যান্স করছে, পাকিস্তান অস্ত্র দিচ্ছে, তুরস্ক সরাসরি সাপোর্ট দিচ্ছে। তুরস্কের আকিনজি ড্রোন সহ বিভিন্ন মিলিটারি অ্যাডভাইজাররা সুদানের সেনাবাহিনীকে সহযোগিতা করছে। আগামী দিনে এই তিন দেশের সাপোর্টে সুদানের মধ্যে আমিরাতি ইসরায়েলি পরিকল্পনা নস্যাৎ করে মিশর থেকে সোমালিয়া পর্যন্ত পুরো রিজিয়নটাতে একটা স্ট্যাবিলিটি ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। অন্যদিকে লিবিয়ার সরকারের সাথে প্রায় $4 বিলিয়ন সমরাস্ত্র ক্রয়ের চুক্তি নিয়ে আলোচনা চলছে। লিবিয়ার গাদ্দাফি পরবর্তী লিবিয়াকে দুই ভাগে বিভক্ত হয়ে আছে, সেই ভাগকে একত্র করার জন্য তুরস্ক দফায় দফায় চেষ্টা করছে, এবং তাতে প্রতিবেশী দেশ মিশরকে যুক্ত করা হয়েছে, তাতে সৌদি আরবকে এবং পাকিস্তানকেও যুক্ত করা হচ্ছে। লিবিয়া যদি শান্তি শৃঙ্খলা ফিরে আসে, লিবিয়ার তেল উৎপাদন যদি অব্যাহতভাবে চলতে থাকে, অল্প সময়ের মধ্যে আফ্রিকার স্থিতিশীলতায় লিবিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, আপনাদের অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের লাইভে আমরা আপনাদেরকে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি থেকে একটা সুন্দর জিনিস দেখাবো। তার আগে পাকিস্তানের পারমাণবিক শক্তি দেখে আসি।
অনেকেই বলছেন যে তুরস্ক, সৌদি আরব কিংবা পাকিস্তান ৩টি দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র। ৩টি দেশই আমেরিকার কেউ দালালও বলছেন। যে যাই বলুক, ৩টি মুসলিম দেশ একসাথে হয়েছে। বিশেষ করে সৌদি আরব তার নিরাপত্তার জন্য হাত মিলিয়েছে পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, ইসরায়েলের সাথে নয়। এটাকে কি আপনারা ইতিবাচক হিসেবে দেখছেন নাকি নেতিবাচক হিসেবে দেখছেন? বহুদিন ধরে ইসরায়েল একের পর এক সৌদি আরবকে প্রস্তাব দিচ্ছে, চাপ দিচ্ছে, আমেরিকার পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে সৌদি আরব যেন আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে, সৌদি আরব যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কিন্তু সৌদি আরব ইসরায়েলের প্রতি বন্ধুত্বের হাত বাড়ায়নি। সৌদি আরব পাকিস্তানের প্রতি, তুরস্কের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে। অন্যদিকে যারা মনে করছেন যে এই জোট ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, তাদের উদ্দেশ্যে বলছি, সৌদি আরবে দফায় দফায় ইরানের মিসাইল হামলার পরেও পাকিস্তান ইরানে হামলা করেনি। পাকিস্তান ইরানকে সতর্ক করেছে, কিন্তু ইরানে হামলা করেনি। কারণ পাকিস্তান ইরান কখনোই নিজেদের মধ্যে যুদ্ধে জড়াবে না। পাকিস্তানের ইরানের সাথে যুদ্ধ করার ক্যাপাসিটি আছে কিনা সেটার চেয়েও বড় কথা, পাকিস্তান ইরানের সাথে যুদ্ধ জড়ালে পাকিস্তানেরও অনেক ধরনের ক্ষতি হবে। এক নাম্বার, পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চলছে, পাকিস্তানের বেলুচিস্তানে উত্তেজনা আছে, আবার পাকিস্তানের ভেতরে বিশাল জনগোষ্ঠী রয়েছে, শিয়া জনগোষ্ঠী। সুতরাং পাকিস্তানের প্র্যাকটিক্যালি কোনোভাবেই ইরানের সাথে যুদ্ধে জড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই। সে কারণে ইরান কিংবা ইয়েমেন এই ইস্যুগুলোতে এই জোট শক্তি প্রয়োগ নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করবে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিরুদ্ধে সত্যিকার অর্থে থ্রেট তৈরি করছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। শুধু তাই নয়, গতকাল ইরাক থেকে শিয়া মিলিশিয়ারা সৌদি আরবে হামলা করার কথা ছিল। শেষ মুহূর্তে সেই হামলাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। ইরাকের সরকারের সাথে আলোচনা হয়েছে, ইরাকের সরকার চাপ দিয়েছে মিলিশিয়াদেরকে যে তোমরা নতুন করে কোনো অস্থিরতা তৈরি করো না। ইরাকের সরকারের অনুরোধ রেখেছে ইরানপন্থী মিলিশিয়া গ্রুপ। নিজেদের মধ্যে হানাহানি মারামারি বন্ধ করে নিজেদের কমন এনিমির বিরুদ্ধে একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্মটিকে আমরা দুইভাবে দেখতে পারি। একভাবে এটিকে মুসলিম ঐক্যের সূচনা মনে করতে পারি, আবার আরেকদিকে এটি ৩ দালালের একটা নতুন ক্লাব মনে করতে পারি। প্রিয় দর্শক, ওআইসি কেন ব্যর্থ হয়েছে? তার ১ নম্বর কারণ ছিল ওআইসির কোনো মিলিটারি বডি ছিল না। মুসলিম বিশ্বের অস্থিরতা ঠেকানোর জন্য ওআইসি কখনোই কোনোদিন কোনো মিলিটারি ফোর্স পাঠাতে পারেনি। যেমনটা ন্যাটোর রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের রয়েছে। ইউরোপের কোথাও যদি অস্থিরতা তৈরি হয়, তাহলে ন্যাটোর পক্ষে একটা বিশেষ বাহিনী পাঠানো সম্ভব, মিলিটারি ফোর্স পাঠানো সম্ভব। মুসলিম বিশ্বে গত ১০০ বছরে এই ধরনের কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি। সুতরাং তুরস্ক, পাকিস্তান এবং ইরানের সৌদি আরবের এই প্ল্যাটফর্মকে আপনি কিভাবে দেখছেন, এবং এই জোটে বাংলাদেশেরও যোগদান করা উচিত কিনা? আমরা আজকের লাইভের শেষ দিকে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির একটা চমৎকার দৃশ্য দেখাবো। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, তুরস্ক প্রকাশ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে, সে অস্ত্র দিয়েই ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। আপনি তুরস্কে থাকেন বলে এই চরম সত্যটা চেপে গিয়ে শুধু এরদোয়ানের দালালি করেন। আমাদের এই দর্শকের নাম হলো ইকরাম হোসেন। আপনার পড়াশোনা কতটুকু, কোন ভাষা জানেন আমি জানি না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ইসরায়েলের কাছে প্রকাশ্যে অস্ত্র বিক্রি করছে ইন্ডিয়া, তুরস্কের নাম কোথাও নেই। তুরস্কের ক্ষমতায় এরদোয়ান রয়েছে, আর এরদোয়ান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে, এবং সেটা আবার ইসরায়েল ফিলিস্তিনিদের কাছে বিরুদ্ধে ব্যবহার করছে। এই ধরনের নিউজগুলো যারা প্রচার করে তারা হয়তো গাঁজা খায়, যারা বিশ্বাস করে তারাও গাঁজা খাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ইন্টারনেটে যা দেখবেন সবকিছু বিশ্বাস করার আগে নিজের আকলকে প্রশ্ন করুন। ঠিক আছে? ইন্টারনেটে অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের জিনিস প্রচার করে। পৃথিবীর কোনো ধরনের মেইন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের নিউজ আসেনি যে তুরস্ক ইসরায়েলে অস্ত্র রপ্তানি করছে। এটা সম্পূর্ণরূপে একটা ফেক নিউজ, ভুয়া নিউজ, এবং প্রতিদিন এই ধরনের আলতু ফালতু প্রশ্নের উত্তর দিতে হয়।
যাই হোক, যেটা বলছিলাম যে আজকের লাইভে আমরা তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির একটি ব্যতিক্রমধর্মী অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। নাম্বার ওয়ান, যুদ্ধের মধ্যে গোয়েন্দা তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই তিনটি দেশ নিজেদের মধ্যে গোয়েন্দা টেকনোলজি, গোয়েন্দা ইনফরমেশন শেয়ার করবে। তুরস্ক মধ্যপ্রাচ্যে শুধু নয়, ভূমধ্য সাগরে মধ্যযুগে সবসময় অটোমান এম্পায়ার ডিফেন্স ইনফরমেশন বা ডিফেন্স কমিউনিকেশনে লিডিং কান্ট্রি ছিল। তুরস্ক সবসময় শত্রুদের উপর নজর রাখত। অতীতকালে যখন এই ধরনের স্যাটেলাইট টেকনোলজি ছিল না, তখন কখনো পতাকা উড়িয়ে, কখনো ধোঁয়া উড়িয়ে নানা ধরনের কৌশলে তথ্য পাঠানো হতো। আর এখন তুরস্ক নিয়ে এসেছে অত্যাধুনিক স্যাটেলাইট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার প্রযুক্তি। তুরস্কের ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত একটা সুন্দর ডকুমেন্টারির মাধ্যমে আমরা একটা ছোট্ট ডকুমেন্টারি দেখাচ্ছি। Yüzyıllardır aynı. Değişmeyen 1538 সালের যুদ্ধে তুরস্ক তখন যেই টেকনোলজি ব্যবহার করত, পতাকা উড়িয়ে কিংবা আগুনের ধোঁয়া দিয়ে কিংবা লাইট জ্বালিয়ে অন্য জাহাজগুলোতে মেসেজ পাঠাতো। কিন্তু এখন তুরস্ক অত্যাধুনিক স্যাটেলাইট তৈরি করেছে। uydularla. Ama amaç hiç değişmedi. Doğru bilgi, doğru yerde, doğru zamanda. Aqua Arx. তুরস্ক একটা নতুন টেকনোলজি নিয়ে এসেছে, যেখানে একটা মনুষ্যবিহীন বোট, যেটা স্যাটেলাইট থেকে Ama পাঠানো amaç hiç তথ্যকে প্রসেস değişmedi. করতে পারছে। Doğru bilgi, doğru yerde, doğru zamanda. Aqua Arx. Görev kritik deniz operasyonları için güvenli ve kesintisiz uydu haberleşmesi. প্রিয় দর্শক, আহ তুরস্ক তার ডিফেন্স টেকনোলজিগুলোতে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই সময় প্রয়োজন ছিল একটা বড় ধরনের বিনিয়োগের। সৌদি আরবের সাথে এই চুক্তি হওয়ার কারণে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করতে পারে। আবার পাকিস্তানের যে পারমাণবিক বোমা, সেই বোমার পারমাণবিক শক্তির ডেটারেন্ট পাওয়ারকে তুরস্ক এবং সৌদি আরব নিজেদের প্রতিরক্ষায় ব্যবহার করতে পারে। এই তিনটি দেশের এই জোট আগামী দিনে আরো বড় আকারে মুসলিম বিশ্বের একটা নতুন মুসলিম নেটোর দিকে যাবে বলে আমাদের বিশ্বাস। এখন পর্যন্ত সরাসরি কারো বিরুদ্ধে কথা বলছে না এই জোট, তারা বরং নিজেদেরকে রক্ষার ব্যাপারে একটি প্ল্যাটফর্ম তৈরি করছে বলেই কথা বলছে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এই লাইভ শেষ করছি। লাইভের শেষ দিকে আরেকটি সংবাদ দেব আরব আমিরাত থেকে। আজকে আরব আমিরাতের একটি জাহাজে হামলা করেছে ইরান। হরমুজ প্রণালীতে আরব আমিরাতের একটি তেলের ট্যাঙ্কারে হামলা করেছে ইরান মিসাইলের মাধ্যমে। এটি নিয়ে এক সপ্তাহে 4টি আমিরাতি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এর মাধ্যমে আরব আমিরাত মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। অর্থাৎ এক ফোঁটা তেলও আমিরাত থেকে আর বাইরে যাচ্ছে না। ইরান বলেছিল যদি ইরানের তেল রপ্তানি করতে দেয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের কেউ তেল রপ্তানি করতে পারবে না। ইরানের এই ডক্ট্রিন নিয়ে ইরান এগোচ্ছে। আমরা আশা করব ইরানের সাথে আমেরিকার সর্বশেষ যেই ধাপের যেই ধাপের আলোচনা চলছে, সেই আলোচনায় ইরানকে অবাধে তেল বিক্রির সুযোগ করে দিবে আমেরিকা। ইরান শর্ত দিয়েছে, ইরানের হরমুজে ইরানের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নিলেই কেবল হরমুজ প্রণালীকে খুলে দিবে ইরান। তার আগে ইরান হরমুজ বন্ধ রাখবে। আমাকে একজন প্রশ্ন করেছেন, আপনি ইসরায়েল থেকে মাসে কত টাকা পান? আমি তো টাকা না, ডলার পাই, গোল্ড পাই, তারপরে আর কি আছে, ইউরো পাই। হ্যাঁ, অনেক টাকা পয়সা পাই ইসরায়েল থেকে।
মজার ব্যাপার হলো যে আমাদের চ্যানেলে নরেন্দ্র মোদীর অনেক সাপোর্টার মুসলিম নাম নিয়ে এসে প্রবেশ করে। তাদের নাম দেখলে মনে হবে যে এরা মুসলমান, কিন্তু এদের কমেন্ট দেখলে মনে হবে যে না, এরা আসলে আহ নরেন্দ্র মোদীর সাপোর্টার। যাই হোক, এইসব ছালবাকল পাত্তা দেওয়ার কিছু নেই। আজকের মতো শেষ করছি লাইভ। আমরা সবসময় ইতিবাচক মুসলিম বিশ্বের ঐক্য চাই। সেই ঐক্যতে আমরা ইরানকেও যুক্ত করতে চাই। আগামী দিনে ইরান সহ মুসলিম বিশ্ব এক কাতারে আসবে, এই প্রত্যাশায় আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আজ 8ই আগস্ট 2026, আর আজকের সন্ধ্যাটা মধ্যপ্রাচ্যের জন্য একেবারেই সাধারণ কোনো সন্ধ্যা নয়। ইয়েমেনে নূতন করে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেছে, আর সেখানে এবার মৃত্যু নেমে আসছে আকাশ থেকে ড্রোনের মাধ্যমে। ওদিকে হরমুজ প্রণালীতে আবার সেই পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা আগের বার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে দেখা গিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে আজ মিসাইল হামলা হয়েছে, আর প্রশ্নটা এখানেই, এই হামলা করলো কে? তার সঙ্গে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান আজ একটা বড় বিবৃতি দিয়েছেন। তিনি এই 3 দেশকে কি বার্তা দিলেন, আর আমেরিকা ও ইসরায়েলের জন্য কি সতর্ক বার্তা রেখে দিলেন, সেটাও এখন আমরা বুঝে নেব। আর শেষে দেখব এই চুক্তি নিয়ে তুরস্ককে হঠাৎ কেন সাফাই দিতে হলো, আর ন্যাটোর ভিতরে এরদোয়ান সত্যিই কোনো অস্বস্তিতে পড়তে পারেন কিনা। তাহলে চলুন শুরু করা যাক ইয়েমেন দিয়ে। ইয়েমেনের ভিতরে হুতিদের ঘাঁটিগুলোর উপর বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী হুতিদের অবস্থান আর তাদের গাড়িগুলোকে নিশানা করেছে ড্রোন আর মোটর দিয়ে। সংবাদ মাধ্যমের সামনে আসা এই ছবিগুলোতে দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় হুতিরা একসঙ্গে জড়ো হয়ে আছে, তারপর ওপর থেকে ড্রোন আসছে, ড্রোন হামলা হচ্ছে, বিস্ফোরণের পর কয়েকজন আহত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, আর বাকিরা এদিক ওদিক প্রাণ বাঁচাতে মোটামুটি ছুটে পালাচ্ছে। আবার হুতিদের হামলার পরেও ঠিক একই রকম দৃশ্য অন্য পক্ষেও দেখা গেছে, মানে মানুষ ছুটে পালাচ্ছে। আর কয়েকটা ফুটেজে তাদের কমান্ড পোস্ট, অর্থাৎ যেখান থেকে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়, সেটাকেও উড়িয়ে দিতে দেখা যাচ্ছে ভিডিওতে। সুতরাং হামলার তীব্রতা বাড়ছে। আজ 8ই আগস্টেও হামলা চলছে। ইয়েমনি সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নেজাইলি তিনি বলেছেন, হুতিদের হামলার জবাবে একাধিক ফ্রন্টে পাল্টা অভিযান শুরু করা হয়েছে। তিনি আরও একটা কথা বলেছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। তার বক্তব্য অনুযায়ী হুতিরা যদি কোনো একটি সেক্টরে হামলা করে, তাহলে সেটাকে গোটা দেশে সরকারি বাহিনীর উপর হামলা বলে ধরা হবে, এবং তার জবাবও দেওয়া হবে সমান কঠোরভাবে। আর এই লড়াইয়ে এখন সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ড্রোন। সরকারি বাহিনীর হাতে এমন ড্রোন আছে যেগুলো আকাশে ঘুরতে ঘুরতে গোটা এলাকার উপর নজর রাখতে পারে, লক্ষ্যবস্তুকে অনুসরণ করতে পারে, আর ঠিক সময় বুঝে টার্গেটে হামলা চালাতে পারে। মানে ইয়েমেনের এই যুদ্ধ আর শুধু মাটিতে সীমাবদ্ধ নেই। ড্রোন এই যুদ্ধকে সম্পূর্ণ নূতন আর একটা অনেক বেশি ভয়ঙ্কর মোড়ে নিয়ে গিয়েছে। এবার আসা যাক আজকের সবচেয়ে তাজা খবরে। সমুদ্রে আবার একবার সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজকে মিসাইল দিয়ে নিশানা করা হয়েছে, আর এই হামলাটা হয়েছে হরমুজ প্রণালীতে, যেখানে একদিকে ইরানের নিয়ন্ত্রণ আর অন্যদিকে আমেরিকা নাকাবন্দি করে বসে আছে। আর এই খবরটা সামনে এসেছে আজ 8ই আগস্ট বিকেল মোটামুটি 4টের পর। আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ওয়ামের বরাত দিয়ে বলা হচ্ছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অর্থাৎ অ্যাডানক এর একটা জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল, আর তখনই সেটাকে মিসাইল দিয়ে আঘাত করা হয়। আবুধাবির তরফ থেকে জানানো হয়েছে যে হামলার পর জাহাজের পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আর একটা ভালো খবর হলো যে এই হামলায় এখনও কারো মৃত্যুর কোনো খবর, হতাহতের খবর নেই, এটা ভালো খবর। কিন্তু হরমুজে আবার বাণিজ্যিক জাহাজে নিশানা করা হয়েছে, এই একটা ঘটনাই গোটা অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা এখন অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কারণ মনে রাখবেন,
হরমুজ প্রণালীর একদিকে ইরান আর অন্যদিকে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। আর এখানেই একটা পুরনো ধরন লক্ষ্য করার মতো। এর আগেও দেখা গেছে প্রথমে সমুদ্রে জাহাজের উপর এই ধরনের হামলা হয়েছে, আর তার পরের রাতেই ইরানের উপর বোমাবর্ষণ শুরু হয়ে গেছে। তাই আজকের আসল প্রশ্নটা হলো, এই হামলা কি ইরান করেছে, নাকি ইরানের উপর আবার হামলা শুরু করার জন্য এই খেলাটা অন্য কেউ খেললো? কারণ এই প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত ইরান এই হামলা নিয়ে কোনো সরকারি বক্তব্য দেয়নি। এখানে অনুমান করে কিছু বলে দেওয়ার জায়গা নেই। এবার আসা যাক ইরানের প্রেসিডেন্টের সেই বিবৃতিতে, যেটা এই সময়ে এই খবরগুলোর সঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ। প্রশ্নটা হলো, মাসুদ পেজিশিয়ান কি ধর্মের নামে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানকে একটা বড় বার্তা দিতে চেয়েছিলেন? আর এই তিন দেশের নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরান কি তাদের সঙ্গে সংঘাত এড়ানোর রাস্তা খুঁজছে? পেজিশিয়ানের বক্তব্য মন দিয়ে শুনলে দুটো দিক পরিষ্কার হয়ে যায়। একদিকে মুসলিম দেশগুলোকে একসঙ্গে আসার আহ্বান, আর অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্যে স্পষ্ট ইঙ্গিত যে ইরানের আসল সংঘাত তাদের সঙ্গেই, কোনো মুসলিম দেশের সঙ্গে নয়। তিনি বলেছেন, আমেরিকা আর ইসরায়েল চাইছে পারস্য উপসাগরের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে। ইরান সেটাই আটকানোর চেষ্টা করছে। তিনি এটাও স্বীকার করেছেন যে ইরানের ভিতরেও নানা রকম মত আছে, কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে, কিছু বিরোধ আছে, আর তার মতে আমেরিকা আর ইসরায়েল সেই পরিস্থিতিরই সুযোগ নেওয়ার চেষ্টা করছে এখন। এরপর তিনি এমন একটা কথা বলেছেন যেটা এই নতুন প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষিতে খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, সব মুসলমান পরস্পরের ভাই, শিয়া হোক বা সুন্নি, প্রত্যেক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই কথাটা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। আর ঠিক এখানেই প্রশ্নটা তৈরি হয়, তিনি কি বোঝাতে চাইছেন যে ইরানের লড়াই অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে নয়? সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানকে তিনি কি এই ভরসাটাই দিতে চাইছেন যে নতুন প্রতিরক্ষা জোট হওয়া সত্ত্বেও ইরান তাদের শত্রু মনে করে না? তবে এর সঙ্গেই পেজিশিয়ান ইরানের সামরিক অবস্থানটাও একেবারে পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা আর ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানকে পুরোপুরি নিরস্ত্র করে দেওয়া, কারণ ইরানের সামরিক আর প্রতিরক্ষা সক্ষমতা, অর্থাৎ নিজেকে বাঁচানোর যে ক্ষমতা, সেটা যদি একবার শেষ হয়ে যায়, তারপরে ইরানকেও গাজার মতো ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ তার দাবি অনুযায়ী ইরানকে গাজা বানিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর সেই কারণেই ইরানকে বারবার বলা হচ্ছে, মিসাইল সক্ষমতা বন্ধ করো, নিজেদের মিসাইল শেষ করো, পরমাণু কর্মসূচি বন্ধ করো। পেজিশিয়ান স্পষ্ট বলেছেন, নিজেদের সামরিক আর প্রতিরক্ষা ক্ষমতা ছেড়ে দিয়ে ইরান কারো সামনে মাথা নত করবে না। তবে তিনি এটাও বলেছেন যে ইরানের অন্য কোনো দেশের উপরে হামলা করে তার জমি দখল করার বা নিজের এলাকা বাড়ানোর চেষ্টা ইরান করছে না। তার কথায় এটা ইরানের উদ্দেশ্যই নয়। তার মতে ইরান তার সব প্রতিবেশীকেই ভাই মনে করে, কারণ সবাই এই একই অঞ্চলে বাস করে, আর তাদের মধ্যে যুদ্ধের কোনো প্রয়োজন নেই আপাতত। এর ঠিক উল্টোটা তিনি বলেছেন ইসরায়েলের সম্পর্কে। ইসরায়েলের সম্পর্কে তার অভিযোগ, ইসরায়েল অন্য দেশের সীমান্তকে সম্মান করে না এবং তাদের জমি দখল করার চেষ্টা করে। আর আমেরিকার প্রসঙ্গে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ইরান আলোচনার জন্য তৈরি, কিন্তু সেই আলোচনা মাথা নত করে হবে না, হবে মর্যাদার সঙ্গে। এখন এই বিবৃতির অর্থ কি? এটা কি নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরানের তরফে সংঘাত কমানোর চেষ্টা, নাকি মুসলিম দেশগুলোকে আমেরিকা আর ইসরায়েলের থেকে দূরে সরিয়ে আনার একটা বড় রাজনৈতিক বার্তা? এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। এবার আসা যাক তুরস্কে। প্রশ্ন হলো, এরদোয়ান কি কোনো বড় অস্বস্তিতে পড়েছেন? সৌদি আরব আর পাকিস্তানের সঙ্গে হওয়া নতুন প্রতিরক্ষা সমঝোতা নিয়ে তুরস্ক এবার বড় একটা সাফাই দিয়েছে। তারা বলেছে এই চুক্তির ফলে তাদের ন্যাটো সদস্য পদে কোনো প্রভাব পড়বে না। তুরস্কের সরকার বলেছে
এই প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর প্রতি তাদের বর্তমান অঙ্গীকারের বিরুদ্ধে নয়, বরং এটা আঞ্চলিক নিরাপত্তার জন্য একটা নতুন সহযোগিতার কাঠামো। তিনি আরও পরিষ্কার করে বলেছে, সৌদি আরব আর পাকিস্তানের সঙ্গে এই নতুন প্রতিরক্ষা জোট ন্যাটো সদস্য পদের কোনো বিকল্প নয়, এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এই চুক্তি নিয়ে ছড়ানো ভিত্তিহীন কথাবার্তা আর বিভ্রান্তিকর সোশ্যাল মিডিয়া পোস্টও তারা খারিজ করে দিয়েছে। অর্থাৎ তুরস্কের বার্তা স্পষ্ট, সৌদি আরব আর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও চলবে, আবার ন্যাটোর সঙ্গে তাদের যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারও বহাল থাকবে। কিন্তু আসল প্রশ্নটা এখানেই আমার মনে তৈরি হচ্ছে, কাল যদি সৌদি আরব বা পাকিস্তানের সঙ্গে ন্যাটোর কোনো দেশের যুদ্ধ বেঁধে যায়, তখন তুরস্ক ঠিক কী করবে? এই প্রতিরক্ষা চুক্তির পক্ষে দাঁড়িয়ে ন্যাটো সদস্য দেশের দিকে কি গুলি চালাবে, নাকি এই চুক্তি ছেড়ে ন্যাটোর হয়ে সৌদি আর পাকিস্তানের দিকে গুলি চালাবে? ব্যাপারটা সত্যি জটিল। আর শোনা যাচ্ছে এই চুক্তির সঙ্গে আরও কয়েকটি দেশ যুক্ত হতে পারে। এবার তাহলে শেষে এই গোটা ছবিটা একসঙ্গে জুড়ুন। একটা বিশ্লেষণ এমনও উঠে আসছে যে আমেরিকা ধীরে ধীরে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবে আর মুসলিম দেশগুলোর সঙ্গেই লড়াই করার জন্য ছেড়ে দিয়ে যাবে। এখন এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই যে প্রতিরক্ষা চুক্তিটা তৈরি হচ্ছে সেটার উদ্দেশ্য একটাই, এই অঞ্চলে কারও জবরদস্তি চলবে না। আর এই যুক্তি অনুযায়ী হরমুজ আর লোহিত সাগর আগে যেমন ছিল তেমনই থাকবে, তবে আগের চেয়ে আরও বেশি নিরাপত্তার সঙ্গে। কারণ এবার গোটা বিষয়টা থাকবে একটা প্রতিরক্ষা চুক্তির ছাতার নিচে। কিন্তু এর উল্টো দিকে আর একটা প্রশ্নও রয়েছে, আর সেটা আমেরিকার ভূমিকা নিয়ে। আমেরিকা বেশ কয়েক দশক ধরে আরব দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার নামে তাদের জমিতে ঘাঁটি গেড়ে বসে আছে, কিন্তু বাস্তবতাটা এখন সারা পৃথিবীর সামনে চলে এসেছে। ইরানের মিসাইল আর ড্রোনের সামনে আমেরিকার নিজের নিরাপত্তাই নিজে নিশ্চিত করতে পারেনি। নিজেদের সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমান, ঘাঁটি অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে যে নিজেকে বাঁচাতে পারল না, সে আরব দেশগুলোকে কি নিরাপত্তা দেবে? আর ঠিক এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা জন্ম নিচ্ছে, আরব দেশগুলো কি তাহলে এমন একটা নতুন রাস্তা খোঁজা শুরু করে দিল যা আমেরিকাকে ধীরে ধীরে বাদ দেওয়া হচ্ছে যেখান দিয়ে? এই বিষয়টা দুটো দিক থেকেই ভাবা দরকার। একদিকে এটা হতে পারে আঞ্চলিক দেশগুলোর নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা, আবার অন্যদিকে এটা এমন একটা পরিস্থিতিও তৈরি করতে পারে যেখানে বড় শক্তিগুলো সরে গিয়ে অঞ্চলটাকেই নিজেদের মধ্যে লড়তে ছেড়ে দেয়। তাহলে আজকের এই গোটা আলোচনার সারমর্ম কি? ইয়েমেনে দুই ইয়েমেনি পক্ষের লড়াই ড্রোনের হাত ধরে এখন অনেক বেশি বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। হরমুজে আমিরাতের জাহাজে আজ আবার মিসাইল হামলা হয়েছে, আর নিরাপত্তা সেটা আশঙ্কা বেড়েছে, অথচ হামলাকারীকে সেটা এখনও জানা যাচ্ছে না। আর সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরান একদিকে ভাইচারার বার্তা দিচ্ছে, অন্যদিকে নিজের অস্ত্র ছাড়তে সাফ অস্বীকার করছে। এখন সামনে কি হবে সেটা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। পরিস্থিতি এভাবে চলতে থাকলে দুটো সম্ভাবনাই খোলা আছে, হয় এই নতুন জোট অঞ্চলে একটা ভারসাম্য তৈরি করবে, নয়তো নতুন সংঘাতের বীজ বুনবে। আগামী দিনে হরমুজের দিকেই সবচেয়ে বেশি নজর রাখতে হবে। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন শেষে, আপনারা কি মনে করেন পেজিশিয়ানের এই বিবৃতি কি সত্যি সংঘাত কমানোর চেষ্টা, নাকি মুসলিম দেশগুলোকে আমেরিকা ও ইসরায়েলের থেকে সরিয়ে আনার একটা হিসেব করার রাজনৈতিক চাল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।